আমরা দেখছি যে জামায়াতের সঙ্গে কূটনীতিকদের ঘনিষ্ঠতা একটি বিষয় আমরা দেখছি। আরেকটি বিষয় হচ্ছে গণভোটে যদি না জয়ী হয় সেই ক্ষেত্রে কি হবে আসলে? দুটি প্রশ্ন আপনার কাছে। কূটনীতিকদের সাথে জামাতের ঘনিষ্ঠতা কি আগে ছিল না? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। ছিল আসলে। আমি আপনাকে মনে করিয়ে দিই। আপনার মনে আছে সিদ্দিকুর রহমান নামে একজন জঙ্গি তৎপরতা করতেন, অভিযোগে তাকে লোকে একটা বিশেষ নামে ডাকতো। ওনার সঙ্গে দেখা করতে কিন্তু বিদেশি কূটনীতিকরা গিয়েছিলেন কয়েকজন। ওই সময় আপনি পত্রিকা খুঁজে দেখবেন, হাটহাজারিতে যখন অনেক হেফাজতে ইসলামের নামে একটা খুবই একটা মানে সরকারের বিরুদ্ধে, বিগত সরকারের বিরুদ্ধে যখন একটা আন্দোলন গড়ে উঠছিল এবং একটা শত্রুতামূলক সম্পর্কের একটা বিষয় ছিল, ওই সময়ও কিন্তু ওইখানে অন্তত পশ্চিমের 4 জন কূটনীতিক মাদ্রাসায় গিয়েছিলেন। কূটনীতিকদের সম্পর্ক আছে এবং আমাদের সরকার কোনো না কোনোভাবে কূটনীতিকদের এই তৎপরতাকে অ্যালাউ করে, কিন্তু একটু বিশেষ সময় দেখি আমরা। ওই বিশেষ সময় তো যায়। আপনার কি মনে আছে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে ভারতের হাই কমিশনার গিয়েছিলেন? কি কারণে? আমাদের হাই কমিশনার যায় ইন্ডিয়ার প্রধান বিচারপতির সাথে দেখা করতে? যায় কেন জানে? আমাদের দেশে না, আমরা গরিব বলে, নাকি আমাদের মেরুদণ্ড নাই বলে, নাকি আমাদের সরকারগুলি বিদেশিদের দিকে হা করে থাকে বলে, নাকি রাজনৈতিক দলগুলি নানান ধরনের কৃপা প্রার্থনা করে বলে, কি জন্য আমি জানি না, কিন্তু কূটনীতিকরা অন্যান্য দেশে যে ধরনের প্রিভিলেজ এনজয় করেন, আমাদের মতো দেশগুলিতে তার চেয়ে অনেক বেশি প্রিভিলেজ এনজয় করেন। এখন এইটা হচ্ছে এই সরকারকে জবাব দিতে হবে যে কূটনীতিকরা কেন রাজনৈতিক দলের সাথে দেখা করছেন, আর যদি করেনি তাহলে সরকারকে ডিঙিয়ে কেন? এটি শুধু জামায়াত নয়, সব রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা দেখি, বড় রাজনৈতিক দলের কেন দেখা করছেন? নির্বাচনের আগে তাদের কি কাজ এই দলগুলির সাথে? বিএনপির সঙ্গে আচ্ছা, এখন কূটনীতিবিদরা কি উত্তর দিবেন আমি সেটাও আপনাকে বলি। কূটনীতিবিদরা বলবেন যে এরা তো আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, ভবিষ্যতে যারা সরকার তৈরি করবে তাদের সঙ্গে একটু আগে থেকে হোক, তাহলে সবাইকে একসাথে দাওয়াত দেন, চা নাস্তা খান, খেয়ে নিজেদের আড্ডা দেন, সবাইকে একসাথে ডাকেন না কেন বড় বড় দলগুলিকে? না, আপনি দেখবেন ওইখানে আবার একটা মজার ব্যাপার আছে। সবাইকে যেদিন ডাকে ওদিন জার্নালিস্টদেরকে ডাকে, একে ডাকে, তাকে ডাকে। আমাদের এলাকা, আমার মায়ের যেদিকে এলাকা আর কি, বলে শুক্রে 8 দিন হয়েছে দাঁত গজাইছে। তো শুক্রে 8 দিন হয়েছে এমন জার্নালিস্ট ওখানে দাওয়াত পায়। আর আপনি দাওয়াত পেয়েছেন? আমি জিজ্ঞেস করলে আপনি মাথা নাড়তেও পারেন, হ্যাঁ বলতে পারেন অথবা না বলতে পারেন। এরকম বহু জার্নালিস্ট আছে 30 বছর জার্নালিজম করার পর ওখানে দাওয়াত পায় না, ওনারা ঠিক করে। তো এই যে বিষয়গুলি ঘটে, এগুলা কোথা থেকে ঘটে, কেমনে ঘটে আমরা জানি না, আমরা দূর থেকে দেখি। অতএব জামাতের সঙ্গে যদি ওনারা কথা বলে থাকেন, বলেছেন, আলহামদুলিল্লাহ, ওনাদের উচিত সবার সাথে কথা বলা, এবং একেবারে ছোট্ট দল যেটা, তাদের সাথেও খুঁজে বের করে কথা বলা উচিত। ওনারা যখন এরকম সিলেক্টিভ হন তখনই মানুষের মনে সন্দেহ জাগে। আর আরেকটা কথা খেলে আমি আপনাকে বলি, এটা হচ্ছে ছোটবেলায় না আমরা একটা অঙ্ক করতাম, তখন একটা বই ছিল পাটিগণিত, আমার ধারণা আপনিও করেছেন। তো দেশে এখন পাটি পাওয়া যায় না, দেশে এখন পাটিগণিতও পাওয়া যায় না। পাটিগণিতের মধ্যে একটা অঙ্ক ছিল, ঐকিক নিয়ম বলতো। তো ওই নিয়মে আমি ধরে নিলাম 20 সেকেন্ডে হ্যাঁ না তো মাত্র একটা ভোট, এবং গোলাপি কাগজে থাকবে। আপনাকে যদি আমি এখন একটা ব্যালট বাক্স খুঁজে দিই, আপনি 1 ঘন্টার মধ্যে 5000 ভোট আলাদা করে ফেলতে পারবেন, কারণ গোলাপি কাগজ। তো এই গোলাপি কাগজ যদি আমরা বের করি, তাহলে ওইখানে হয় ইয়াস নাহলে নো, একটা টিক থাকবে না একটা সিল থাকবে, যেটাই থাক। তাইলে একজন লোক যদি 20 সেকেন্ডে একটা হ্যাঁ অথবা না ভালো করে দেখে বলতে পারে, তাইলে সে 1 মিনিটে কয়টা গোনে? 1 মিনিটে 3টা, 3×20=60 সেকেন্ড। তাইলে 60 মিনিটে কয়টা? 180টা। তাইলে 6 ঘন্টায় কয়টা? 1040টা। তাইলে একজন লোক যদি 6 ঘন্টায় 1040টা ভোট গুনতে পারে, আমি কিন্তু 20 সেকেন্ড দিয়েছি, সাধারণ অবস্থায় 10 সেকেন্ডের বেশি লাগার কথা না, আমি বেশি দিয়েছি, ধরেন বুঝে না আর কি, কোনটা গোলাপি কোনটা লাল বুঝে না। এখন তাইলে হলো 6 ঘন্টায় 1040টা ভোট সে গুনতে পারে। এখন ঐকিক নিয়মে একজন ব্যক্তি যদি 6 ঘন্টায় 1040টা ভোট গুনতে পারে, তাহলে 5 জন লোক কয়টা পারে, কতক্ষণে পারে? 5 জন লোক 1 ঘন্টায় পারে। প্রথম কথা হলো যে একটা নির্বাচনী কেন্দ্রের টোটাল ভোটার কয়জন? হ্যাঁ, এখন একটা কেন্দ্রে আমরা ধরে নিলাম 5000 ভোট আছে ম্যাক্সিমাম, সেটাই। তাহলে 5000 ভোট গুনতে 5 জন লোক যদি বসে, তাহলে 1 ঘন্টায় গুইনা দিয়ে চলে যাবে। এইটা আছে, এই জন্য টাইম বেশি লাগবে। এগুলা কি ছোটবাবুর গল্প নাকি পাটিগণিত ভুলাই দিচ্ছেন দেখে তরুণ সমাজকে? এই যারা 18 বছরের বয়স তারা পাটিগণিত জানে না, সেই জন্য এগুলা বুঝাচ্ছে। অন্ধকারে ঢিল। এবার নাতে আসি, যে আসেন
গণভোটে না ভোট জিতলে আসলে কি হতে পারে? ও না ভোট জিতলে কি হবে? না ভোট জিতলে জুলাই সনদ বাতিল হবে না, এটাই তো বুঝতে হবে। এই হ্যাঁ না ভোট তো অন্য কারণে করা হয়েছে। এই হ্যাঁ না ভোটের সঙ্গে কোনোভাবে জুলাই সনদের বাস্তবায়িত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। কেন না, এই নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তারা প্রায় প্রত্যেকেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন এনসিপি ছাড়া। ফলে এটা যদি স্বাক্ষরিত না হয় কোনো কারণে, এটা যদি বাতিল হয়, তাহলে এনসিপির কারণে বাতিল হতে পারে যে আমরা এটা সই করি নাই। এছাড়া আর কে বলবে যে আমরা এটা বাস্তবায়ন করব না, কারণ তারা সই করেছেন। না হলে শুধুমাত্র যেটা হবে, যে দল সরকার গঠন করবে সেই দল এই গণভোটের 4 নাম্বার একটা ছিল না যে তাহারা নিজেদের ইচ্ছা মতো প্রতিশ্রুতি, তো ওই তারা তাদের দলের নিয়ম অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী এই জুলাই সনদে যেগুলি তারা মনে করেন বাস্তবায়ন করা যাবে, দেখা যাবে তারা সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। কিন্তু এখানে একটা মুশকিলও আছে, সেটা হচ্ছে যে 2/3 ভোট তো লাগবে। তাহলে 2/3 ভোট যদি সংসদে না থাকে, তাহলে ওনাদের দলের ইচ্ছা মতো কিন্তু ওনারা আবার পারবে না। না পারলে কি হবে? না পারলে সবার মতামত নিতে হবে। তাহলে অন্যদের মত তো আবার ওনাদের বিপরীতও আছে। তখন সংসদ যেভাবে ফাংশন করতো সেভাবেই ফাংশন করবে। এই জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, হয়ে এটা আরেকবার গণভোটে যাবে। কিন্তু যদি তারা একমত হইতে না পারে, তাহলে আসলে এই গণভোটের দরকার ছিল না। গণভোটে না হইলে এটা যে পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়িত হবে, ওই একই পদ্ধতিতে এখনো জুলাই সনদ বাস্তবায়ন করা যেত। কিন্তু ওনারা এটা চেয়েছেন, অতএব এটা হচ্ছে। এটা হলে পরে আমার ধারণা যে হ্যাঁ ভোটই বেশি হবে। আর যদি কোনো কারণে না ভোট বেশি হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে ওইটাই ঠিক। কেননা জনগণ ওইখানে রায় দিয়েছে, জনগণের রায় তো নির্বাচন। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।